আমার কথা শুনবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। এই মুহূর্তে যারা শুনছেন বা পরবর্তীতে যারা শুনবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা। বাংলাদেশের অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি নিয়ে আমরা কথা বলি। আমরা দেখেছি বাংলাদেশের ১৯৭১ সালে স্বাধীনতার পর থেকে বাংলাদেশ অপরাজনীতির ভিতর দিয়ে গিয়েছে। ৭৫-এর ১৫ই আগস্ট শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হয়েছে। সিপাহী বিপ্লব হয়েছে। জিয়াউর রহমান চট্টগ্রামের সেনানিবাসে নিহত হয়েছে। এরশাদের সামরিক শাসন গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে শেষ হয়েছে। তত্ত্বাবধায়ক ব্যবস্থা নিয়ে নানা রকমের ধানাই পানাই করে জাতিকে বিভ্রান্ত করা হয়েছে। তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে নানাভাবে পরিবর্তন করার চেষ্টা করার মধ্য দিয়ে জাতির সাথে প্রতারণা দেওয়া হয়েছে। তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে বাতিল করে দিয়ে বিনা ভোট, দিনের ভোট রাতে, আমিডামি নির্বাচন, এরকম নানা রকমের কিছু করে জাতির সাথে প্রতারণা দেওয়া হয়েছে। নষ্ট রাজনীতি বাংলাদেশকে সবসময় বিভ্রান্ত করেছে, সবসময় ভুল পথে পরিচালিত করেছে। নষ্ট রাজনীতি, চাঁদাবাজি, দখলদারি, এই জিনিসটাই বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে প্রথিত হয়েছে। ১৯৮১ সালে জিয়াউর রহমান যখন চট্টগ্রামে গিয়েছিলেন, তখন চিটাগাং বিএনপির অভ্যন্তরীণ কোন্দল মেটানোর জন্য তিনি চিটাগাং গিয়েছিলেন এবং সেখানে গিয়ে তিনি সেনাবাহিনীর জেনারেল মঞ্জুর এবং তার দলবলের হাতে নৃশংসভাবে খুন হন। চিটাগাং বন্দরের চাঁদাবাজি এবং আধিপত্য, এটাই ছিল চিটাগাং বিএনপির যেই বিবাদ, সে বিবাদের মূল কারণ। আমরা দেখেছি আওয়ামী লীগের নেতা মেয়র মহিউদ্দিন এবং চট্টগ্রাম আওয়ামী লীগ অথবা আমাদের নওফেলের বাবাই তো ছিল মেয়র মহিউদ্দিন। বিএনপির এখন যে বড় বড় নেতারা আছেন, এরা সবাই হচ্ছে চিটাগাং বন্দরের সুবিধাভোগী। নানা রকম এজেন্সির কাজ নিয়েছেন, এজেন্সির মাধ্যমে নানা রকমের অবৈধ সুযোগ সুবিধা নেয়ার মধ্য দিয়ে তারা কি করে, বিশাল রকমের লুটপাট তন্ত্রের অংশী হয়েছে। পুরো বাংলাদেশের চিটাগাং বন্দরের উপর ডিপেন্ড করে। বাংলাদেশের আমদানি রপ্তানি জাহাজের মধ্য দিয়ে যে বিশাল একটা হাজার হাজার কোটি টাকার যে বাণিজ্য হয়, সে বাণিজ্যের বড় একটা অংশ চিটাগাংয়ের এই প্রভাবশালী গ্রুপ নিয়ন্ত্রণ করে। সেজন্যই আমরা দেখতে পাই আওয়ামী লীগের রাজনীতিতে এবং বিএনপির রাজনীতিতে এই চাঁদাবাজি চক্র, চিটাগাং বেসড এই গ্রুপটা বিশাল রকমের আধিপত্য বিস্তার করে এবং বাংলাদেশের রাজনৈতিক দল বাংলাদেশের বন্দরগুলোকে আধুনিকায়ন করতে দেয় না, বিদেশি অপারেটরদের দিয়ে পরিচালিত করতে দেয় না। কারণ তাতে অল্প কিছু সুবিধাভোগী যারা লুটে পুটে বাংলাদেশকে বোধহয় ৫৪ বছর ধরে চাঁদাবাজি, দখলদারির মধ্য দিয়ে, অবৈধ কাজকামের মধ্য দিয়ে লুটে পুটে খাচ্ছে, তারা তাদের ভাগটা পাবে না। ইউনুস আমলে আমরা দেখেছিলাম চট্টগ্রাম বন্দরকে দুবাই ভিত্তিক ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, বন্দরের এফিসিয়েন্সি আনার চেষ্টা করা হয়েছিল। বন্দর যদি অনেক বেশি চালু থাকে, বন্দরের মালামাল হ্যান্ডেলিং যদি খুব এফিসিয়েন্টলি হয়, খুব দ্রুত হয়, তাতে পণ্য আনা নেওয়ার যে খরচটা সেটা অনেক কমে যায়। আমাদের যেই ডিলেটা আছে আর কি, এটাকে নানাভাবে বর্ণনা করা যায়। যেমন একটা হচ্ছে আমাদের অভ্যন্তরীণ যে স্টকটা, সেটা আমরা খুব দ্রুত কি করতে পারি, ইউজ করে ফেলতে পারি, নয়তো আমাদেরকে কি করতে হয়, অনেক দিন ধরে স্টক রেখে দিতে হয়, মজুদ রেখে দিতে হয়। এখন চিটাগাং বন্দর দিয়ে যদি 2 দিনে পণ্য খালাস করা যায়, তাহলে বাংলাদেশ মাসের পর মাস ধরে যে জিনিসপত্রগুলোর স্টক রাখে, সেই স্টকগুলো মাসের পর মাস রাখার দরকার নেই। সো
আবার এই যে চট্টগ্রাম বন্দরে যে জিনিসপত্রগুলোকে ফেলে রাখতে হয় সেগুলোর জন্য এক্সট্রা খরচ দিতে হয়। সুতরাং এগুলোকে বলে ডিলে টাইম। এই ডিলে টাইমটা কমিয়ে ফেললে বাংলাদেশের বন্দরটা এফিশিয়েন্ট হয়ে যাবে, এবং এফিশিয়েন্ট হয়ে গেলে বাংলাদেশের অর্থনীতিও উন্নত হয়ে যাবে। কিন্তু প্রভাবশালী চক্র, চাঁদাবাজ চক্র, রাজনৈতিক চক্র যারা চট্টগ্রাম বন্দর দিয়ে বাংলাদেশকে গত ৫৪ বছর ধরে নানাভাবে শোষণ করে যাচ্ছে, তারা সেই জিনিসটা হতে দিবে না। তারা বাংলাদেশের অর্থনীতিকে প্রাণচাঞ্চল্য আনতে দিবে না। বাংলাদেশের অর্থনীতি প্রাণচাঞ্চল্য হলে তাদের আবার যে অবৈধ সুযোগ সুবিধা সেটা আবার কমে যায়। সুতরাং আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ একটা দুষ্ট চক্রের মধ্য দিয়ে পড়ে গেছে, অসাধু চক্রের মধ্য দিয়ে পড়ে গেছে, এবং এই চক্রটা রাজনীতির প্রভাবশালীদের ছত্রছায়ায় বেড়ে ওঠা। আওয়ামী লীগের রাজনীতি করেছে গত ১৭ বছর, এর আগে বিএনপির রাজনীতি করেছে। সুতরাং আওয়ামী লীগ বিএনপি মিলে ঝুলে রাজনীতি করেছে, ভাগাভাগি করেছে, এবং সেজন্য সরকারের পক্ষে চট্টগ্রাম বন্দরকে এফিশিয়েন্ট করা সম্ভব হচ্ছে না। সুতরাং অন্ধকারের বাংলাদেশে, চাঁদাবাজির বাংলাদেশে, যে রাজনৈতিক নেতৃত্বের লুটপাটের বাংলাদেশ, সেটা আমরা চট্টগ্রাম বন্দরের মধ্যে দেখতে পাই, সেটা আমরা ঢাকা এয়ারপোর্টের মধ্য দিয়ে দেখতে পাই, লাগেজ পার্টিদের মধ্য দিয়ে দেখতে পাই, নানা রকম অনিয়মের মধ্য দিয়ে দেখতে পাই, বেসরকারি অপারেটরদেরকে বাংলাদেশের বন্দরগুলো অপারেট করতে না দেওয়ার মধ্য দিয়ে দেখতে পাই। বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরই তো আমরা জানি যে দুষ্ট চক্রের মধ্যে আবর্তিত হয়, নানা জায়গায় নানা লোকজন শোষিত হয়, বঞ্চিত হয় প্রভাবশালীদের কাছে। এখন জিয়াউর রহমানের চিটাগাংয়ে গিয়ে চিটাগাং বিএমপির বিবাদ মিটানোর মধ্য দিয়ে আমরা দেখতে পেলাম যে জিয়াউর রহমান সেখানে গিয়ে খুন হয়েছিলেন মঞ্জুরের হাতে। এখন বাংলাদেশের এই যে মাদক দ্রব্য বাংলাদেশে যে দাদার্সে ঢুকছে, মায়ানমার থেকে ঢুকছে, ভারত থেকে ঢুকছে, অস্ত্র তস্ত্র ঢুকছে, এগুলো সব রাজনৈতিক ছত্রছায়া ছাড়া কোনোভাবেই সম্ভব না। বাংলাদেশে যে চোরাচালানি হয়, ভারত থেকে নানা রকমের পণ্য আসে, বাংলাদেশ থেকে অনেক কিছু ভারতে চলে যায়, সব কিছু রাজনৈতিক ছত্রছায়ার মধ্য দিয়ে হচ্ছে। এবং ঢাকা শহরের রাস্তাগুলো যে আমরা দেখতে পাচ্ছি হকারদেরকে বন্দোবস্ত দেওয়া হচ্ছে, সেখানে রাজনৈতিক বন্দোবস্ত ছাড়া এটা হচ্ছে না। কারণ বৈধ চ্যানেলে এখানে কোনো কাম হচ্ছে না, সরকার কিছুই পাচ্ছে না। যেটা পাচ্ছে প্রভাবশালী রাজনৈতিক মহল, প্রভাবশালী চাঁদাবাজ চক্ররা জনগণকে শোষণ করছে, সরকারের কোষাগারের টাকা লুটপাট করছে, তারা সরকার স্বচ্ছতা আনতে দিচ্ছে না। যারা বৈধভাবে ব্যবসা বাণিজ্য করছে তাদেরকে নানা রকমভাবে শোষণ করছে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক নেতৃত্ব অবৈধ কর্মকাণ্ড, লুটপাট তন্ত্র, চাঁদাবাজি তন্ত্র, চোরাচালানি তন্ত্র, অস্ত্রবাজি, এই কাজগুলো তারা কি করে রাজনৈতিক ছত্রছায়া করে থাকে। এবং এরই ফল হিসাবে বাংলাদেশ হাজার হাজার কোটি টাকার ট্যাক্স পাচ্ছে না, ব্যাট পাচ্ছে না, বাংলাদেশের শিল্পায়ন ক্ষতিগ্রস্ত হচ্ছে, অবৈধ বাণিজ্য হচ্ছে রাজনীতিক এই দুষ্ট চক্রের কারণে। রাজনৈতিক দুষ্ট চক্রগুলা বাংলাদেশের প্রভাবশালী যে রাজনৈতিক দলগুলো আছে তাদের ছত্রছায়ায় বেড়ে ওঠা, শীর্ষ নেতৃত্বের প্রত্যক্ষ তত্ত্বাবধানে বেড়ে ওঠা। চিটাগাং কেন্দ্রিক যে লবিংটা আছে বাংলাদেশের রাজনীতিতে, যারা প্রভাবশালী ভূমিকা পালন করে, কারণ বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী হচ্ছে চট্টগ্রাম। বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি টাকার যে বৈদেশিক বাণিজ্য হয় তার বড় একটা পুরোটাই মোটামুটি হয় চিটাগাং বন্দর দিয়ে। এই অবস্থায় চিটাগাং বন্দর বা ওখানকার রাজনীতি, ওখানকার সিন্ডিকেট যারা নিয়ন্ত্রণ করবে, তারাই বাংলাদেশের সবচেয়ে ক্ষমতাবান একটা অংশ হয়ে যায়। পরিবহন সেক্টরের মতো এনা পরিবহনের কথা আমরা জানি, এনায়েতুর রহমান আওয়ামী লীগের সময়, যে কোনো রাজনৈতিক সরকারের সময় পরিবহন সেক্টরগুলো অথবা বন্দর এগুলো খুব বড় একটা ভূমিকা পালন করে। সুতরাং এই অবস্থায় আমরা এফেক্টিভিটি এবং এফিসিয়েন্সির কথা যদি বলি, সেই জিনিসটা নিশ্চিত বাংলাদেশ কখন করতে পারবে।
এফেক্টিভিটি এবং এফিসিয়েন্সি নিশ্চিত করতে হলে বাংলাদেশকে বেসরকারি সেক্টরকে উদ্যোগী করে তুলতে হবে। চাঁদাবাজি, মাস্তানি, সিন্ডিকেট বাণিজ্য, অবৈধ চোরাচালানি এগুলাকে বন্ধ করার জন্য কার্যকর ভূমিকা পালন করতে হবে। বেসরকারি উদ্যোক্তাদের মাঝে প্রতিযোগিতামূলকভাবে এ ধরনের বন্দর ব্যবস্থাপনা বা ছোট ছোট যে কাজগুলো আছে সেগুলো দিয়ে দিতে হবে। সিন্ডিকেটদেরকে কঠোর হাতে শায়েস্তা করতে হবে। এগুলা ছাড়া অন্য কোনো উপায়, বাংলাদেশের মুক্তির কোনো উপায় নাই। সুতরাং রাজনৈতিক নেতৃত্ব বাংলাদেশকে ৫৪ বছর ধরে লুটেপুটে খেয়েছে। বাংলাদেশের কোথাও এফিসিয়েন্সি আনতে দেয়নি, এফেক্টিভিটি আনতে দেয়নি। রাস্তা করেছে ব্রিজ ছাড়া, ব্রিজ করেছে রাস্তা ছাড়া। বিলাসবহুল নানা রকম কর্মকাণ্ড হাতে নিয়েছে, কিন্তু দেশের উন্নয়নের জন্য কোনো কাজ তারা করেনি। নিজেরা লুটেপুটে খেয়েছে, নিজেদের আশেপাশে যারা আছে তাদেরকে লুটেপুটে করতে দিয়েছে। জনগণ বারবার শোষিত হয়েছে। এই অবস্থায় স্রোতস্থির এই বাংলাদেশ, স্রোতস্থির বাংলাদেশের রাজনীতি, দুষ্ট চক্রের বাংলাদেশ, চাঁদাবাজির বাংলাদেশ, এর থেকে মুক্তির উপায় হচ্ছে গঠনমূলক রাজনীতিতে বাংলাদেশ আসা। এবং সেই গঠনমূলক রাজনীতির জন্য জুলাইতে ছাত্র জনতা রক্ত দিয়েছিল, ত্যাগ স্বীকার করেছিল, গণভোট দিয়েছিল, ইউনূস নানা রকমের সংস্কার প্রস্তাবনা দিয়েছিল। কিন্তু রাজনৈতিক নেতৃত্ব, প্রভাবশালী চক্র সে গণভোটকে, গণরায়কে তারা স্বৈরাচার হয়ে বাস্তবায়ন করছে না। তারা জনগণের সাথে প্রকাশ্যে প্রতারণা দিচ্ছে। তারা বাংলাদেশকে মধ্যযুগীয় বাংলাদেশ হিসেবে রেখে দিতে চাচ্ছে। তারা শিক্ষায়, অর্থনীতিতে, সংস্কৃতিতে, কর্মযজ্ঞে বাংলাদেশকে এগিয়ে নিতে চাচ্ছে না। এমত অবস্থায় আমাদের আশাবাদ থাকবে বাংলাদেশের জনগণ সচেতন হোক, রাজনীতিতে পরিবর্তন আসুক, বাংলাদেশ এগিয়ে যাক। আপনাদের সাথে বাংলাদেশের অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি নিয়ে অনেক দিন ধরে কথা বলছি। আমাদের কোন কথার সাথে কীভাবে দ্বিমত পোষণ করেন সেটা আমাদেরকে জানাতে পারেন। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।